তুমি লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবে, দুইটা বিষয় যোগ হবে আর কি দুইটা বিষয় বিয়োগ হবে। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে কি পাবো? প্রারম্ভিক মূলধন পাবো। জাস্ট এতটুকু বুঝতে পারলে এই অধ্যায়ের মেয়েতে তুমি একদম কি বস হয়ে যেতে পারবা। একতরফা দাখিলার ক্ষেত্রে এই যে আয় ব্যয় এই দুইটাকে সম্পূর্ণভাবে আমরা ইগনোর করি। এই সম্পদ আর দায়ের মূলধন এই তিনটাকে গুরুত্ব দেই, শুধুমাত্র কিছু কিছু জায়গায় কি বলতো এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া হয়, যার কারণে এই পদ্ধতি আসলে বিজ্ঞানসম্মত পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাবটা সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো একটা লেনদেনের একটি পক্ষের, কোনো লেনদেনের দুইটি পক্ষের অথবা কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। বিষয়টা ক্লিয়ার? মানে এই যে একতরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতিতে কি অনেক সময় একটা পক্ষের হিসাব রাখা হয় না, অনেক সময় আবার তোমার দুইটি পক্ষের হিসাব রাখা হয়, হ্যাঁ, আবার অনেক সময় কোনো লেনদেনের কোনো পক্ষই কি বলতো লিপিবদ্ধ করা হয় না। ঠিক আছে, মানে একতরফা বিষয় হচ্ছে কি অনেক সময় তোমার ধরো যে আমরা একটা পক্ষের হিসাব রাখি, অনেক সময় হচ্ছে একটা পক্ষের হিসাব রাখি, অথবা অনেক সময় হচ্ছে কি দুইটা পক্ষের হিসাব রাখি, দুইটা পক্ষের হিসাব রাখি, আবার অনেক সময় আমরা কোনো পক্ষেরই হিসাব রাখি না, কোনো পক্ষেরই হিসাব রাখি না, হিসাব রাখি না। ওকে, তার মানে এখানে বিষয় হচ্ছে এই যে একতরফা দাখিলা পদ্ধতি, এটা কিন্তু কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি না, কোনো একদম শৃঙ্খলাবদ্ধ কোনো পদ্ধতি না। এজন্য আমার ইচ্ছা মতো মন চাইছে আমি একটা পক্ষ রাখলাম, মন চাইছে দুইটা পক্ষ রাখলাম, আমার মন চাইছে আমরা কি আসলে কোনো পক্ষই হিসাবের মধ্যে লিখি না। এটা বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি না, কোনো সিস্টেমেটিক কোনো পদ্ধতি না। ঠিক আছে, দেখো বলতেছে এখানে স্পষ্টভাবে যে আসলেই প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি কি কোনো বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি না, কোনো সিস্টেমেটিক মেথড এখানে নাই। ওকে, এই পদ্ধতিতে কিছু সম্পদ এবং দায়ের হিসাব সংরক্ষণ করা হয়। দেখো এই পদ্ধতিতে কিছু সম্পদ এবং দায়ের হিসাব সংরক্ষণ করা হয়, সকল সম্পদ না, সকল দায় না, কিছু সম্পদ কিছু দায়ের কি হিসাবটা সংরক্ষণ করি। কিন্তু আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে কোনো গুরুত্ব দেওয়া হয় না। খেয়াল করো, আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতি পড়ছিলাম, দুতরফা দাখিলা পদ্ধতি আমরা তোমার দেখো সম্পদ, আমরা সম্পদের হিসাব রাখতাম, আমরা দায়ের হিসাব রাখতাম, আমরা ধরো যে তোমার মূলধনের হিসাব রাখতাম, ঠিক না? তারপর আমরা আয় ব্যয় হিসাব রাখতাম, আয় এবং ব্যয়, আয় ব্যয়, হ্যাঁ, আমরা কিন্তু এগুলো হিসাব রাখতাম, ঠিক না? এটা হচ্ছে কি তোমার দুতরফা দাখিলার ক্ষেত্রে, দুতরফা দাখিলার ক্ষেত্রে রাখতাম। কিন্তু একতরফা দাখিলার ক্ষেত্রে এই যে আয় ব্যয় এই দুইটাকে সম্পূর্ণভাবে আমরা ইগনোর করি। একতরফা দাখিলার ক্ষেত্রে কি আয় ব্যয়টাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না, শুধুমাত্র সম্পদ দায় মূলধন, সম্পদ দায় মূলধন, মানে মূলধন কি মূলধন কিন্তু এক প্রকার কি অন্তর্দায়ী। এই সম্পদ আর দায় আর মূলধন এই তিনটাকে গুরুত্ব দেই, কিন্তু কিছু কিছু সম্পদ আবার সকল সম্পদকে গুরুত্ব দেই না, সকল দায়কে গুরুত্ব দেই না, শুধুমাত্র কিছু কিছু জায়গায় কি বলতো এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া হয়, যার কারণে এই পদ্ধতি আসলে বিজ্ঞানসম্মত পদ্ধতি না। এখন একতরফা থেকে প্রশ্ন আসে বিজ্ঞানসম্মত হোক অথবা না হোক। তো প্রশ্নটা সিম্পল একদম। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে লাভ ক্ষতি বের করো। তো লাভ ক্ষতি বের করা খুবই 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 সিম্পল। আমি তোমাকে একদম ইজিলি বলে দিচ্ছি। তুমি লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা, ঠিক আছে? ওই যে মোশাররফ করিম আছে না? তো মোশাররফ করিম মতো দুইটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে কি দুইটা বিষয় যোগ হবে আর কি দুইটা বিষয় বিয়োগ হবে। তো কোন দুইটা বিষয় যোগ হবে বলো তো? সমাপনী মূলধন আর উত্তোলন কি হবে? যোগ হবে। প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, তো দুইটা কথা মাথায় রাখবেন, আপনার কি এই অধ্যায়টা শেষ। কি কথা বলেন তো? দুইটা বিষয় যোগ হবে, সমাপনী মূলধন আর উত্তোলন, আর দুইটা বিষয় বিয়োগ হবে কি কি? একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, একটা কি অতিরিক্ত মূলধন। এখন উত্তোলনটা কি দেখেন, উত্তোলন বিষয়টা কিন্তু আমরা আসলে মানে অলরেডি বলে ফেলছি। কি বলে ফেলছি? যে ব্যবসার ক্ষেত্রে মালিক হচ্ছে একটা পক্ষ, আবার ব্যবসা নিজে কিন্তু কি আরেকটা পক্ষ, ঠিক না? তো উত্তোলন আর মূলধনের বিষয়টা একদম খুবই সিম্পল। সিম্পল কিরকম? মালিক যদি ব্যবসাকে কোনো কিছু দেয়, মানে আমাদের অ্যাকাউন্টিং এর নীতি কি? নীতি হচ্ছে মালিক এবং ব্যবসা দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন সত্তা, আলাদা আলাদা সত্তা। ধরেন যে মালিক যদি ব্যবসাকে কোনো কিছু দেই, মালিকের ব্যক্তিগত কোনো কিছু ব্যবসার মধ্যে চলে গেলে এটা হচ্ছে আমার মূলধন। আচ্ছা, সেম ভাবে আমি যদি আবার বলি ব্যবসার কোনো কিছু যদি মালিকের কাছে চলে আসে, ব্যবসার কোনো কিছু যদি মালিকের ব্যক্তিগত জীবনে চলে আসে, এটা হচ্ছে আমার উত্তোলন। এবার চলো আমরা একটু বুঝি।
তো সমাপনী মূলধন বিষয়টা কি? আমরা উত্তোলন বুঝে ফেললাম, এখান থেকে উত্তোলন বোঝা শেষ, অতিরিক্ত মূলধনও বোঝা শেষ। তাহলে সমাপনী মূলধন আর প্রারম্ভিক মূলধন এর মানে কি? সমাপনী মানে হচ্ছে বছরের শেষে, আর এই যে প্রারম্ভিক মানে কি? বছরের শুরুতে। এখন সমাপনী মূলধনের একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। এটা হচ্ছে কি আমার সমাপনী মূলধনের সূত্র, সমাপনী সম্পদ মাইনাস কি? সমাপনী দায়। সেম ভাবে আমার প্রারম্ভিক মূলধনের একটা সূত্র আছে, এটা সেম, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। ঠিক আছে, তার মধ্যে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে কি পাবো? সমাপনী মূলধন পাবো। প্রারম্ভিক মূলধন, তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে কি পাবো? প্রারম্ভিক মূলধন পাবো। জাস্ট এতটুকু বুঝতে পারলে এই অধ্যায়ের মেয়েতে তুমি একদম কি বস হয়ে যেতে পারবা। ঠিক আছে, তো আসলে বস তো হবো, বস হবো, সবকিছুই হবো, অ্যাকাউন্টিং এ প্লাসও পাবো, কিন্তু চলো একটু এমসিকিউ সলভ করে আসি। ঠিক আছে, দেখো বলছে একতরফা দাখিলা পদ্ধতিতে কোন কোন হিসাবগুলো সংরক্ষণ করা হয় না। আচ্ছা দেখো, কখন আসে বলতো? যশোর বোর্ডে আসছে 2 বার, রাজশাহী বোর্ডে আসছে 1 বার। তারপর একতরফা দাখিলে কোন হিসাবগুলোকে আমরা সংরক্ষণ করি না? আয় ব্যয় হিসাবগুলোকে আমরা সংরক্ষণ করি না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যক্তিবাচক হিসাব মানে কি? দেখো, ব্যক্তিবাচক হিসাবটা সম্পদ হইতে পারে, আবার দায়ও হইতে পারে। ঠিক আছে, তো আমরা সম্পদ এবং দায় এ দুটো আমরা হিসাব রাখি একতরফায়, তাহলে এ দুটো তো হবে না, তাহলে হবে কোনটা? আয় এবং ব্যয়বাচক হিসাব। তারপরে দেখো আমরা দেখি এখান থেকে আসলে আমরা মুনাফাটা বের করতে পারি কিনা। ঠিক আছে, দেখো সিম্পল, বলছিলাম কি লাভ ক্ষতি বের করে কি দুইটা কথা মনে রাখবেন, দুইটা বিষয় যোগ হবে। কোন দুইটা বিষয় যোগ হবে বলেন তো? এই দেখো, সমাপনী মূলধন 95,000 টাকা, এটা যোগ করবা, আর উত্তোলন কত? 20,000, এই দুটো যোগ করবা। তাহলে 95,000 আর 20,000 যোগ করলে হবে কত? যোগ করলে হবে আমার 1,15,000 টাকা। আর দুইটা বিষয় বিয়োগ করবা, কি কি বিয়োগ করবো বলতো? 70,000 বিয়োগ করবা, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন কি আছে বলতো? অতিরিক্ত মূলধন নাই। অতিরিক্ত মূলধন না থাকলে ওটা কি জিরো ধরে নিতে হবে। তোমরা যোগ করছি কি কি বলতো? 95,000 আর 20,000,